আজকের আলোচনাটা আসলে একটু বেশ বেশ ইনফরমেটিভ হতে যাচ্ছে। যারা এখন শুনছেন বা লাইভে যারা পরবর্তীতে শুনবেন, আশা করি এই জিনিসগুলো আপনারা নিজেদের মধ্যে আলোচনা করবেন এবং পরবর্তীতে এটা শেয়ার করবেন। ধন্যবাদ। আহ, আমি এরপরে স্বাগত জানাবো আমাদের শ্রদ্ধেয় বড় ভাই অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকব মিল্টন ভাই এবং আমাদের সহ-আলোচক ডক্টর নাসির আলী ভাই। আজকে যে আলোচনাটা আমরা করতে যাচ্ছি এটা দেশবাসী এবং আজকে খুবই গুরুত্বপূর্ণ। তো যারা শুনবেন তারা আমাদের কথা সবাইকে পৌঁছায় দিবেন, যারা আজকে শুনছেন না পরবর্তী শুনবেন। তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আলোচনা অংশগ্রহণ করার জন্য। আগে আমি মামুন ভাই আপনাকে দিয়ে একটা কথা শুরু করতে চাই। আপনি বাংলাদেশের রাজনীতিতে একজন দিকপাল। আপনি বহু বছর বাংলাদেশের রাজনীতিকে অবজার্ভ করেছেন, দেখেছেন, শুনেছেন। এবং আমি জানি না আপনি আমার ভাই শরীফ ওসমান হাদিকে ওর জীবন ধারা, পলিটিক্যাল দর্শন, ওর রাজনৈতিক বিশেষত্ব এগুলোকে কখনো আপনি ওয়াচ করেছেন কিনা, এবং হঠাৎ করে আপনার কানে যখন আসলো, আপনি যখন জানতে পারলেন যে শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছে, আমি আপনার প্রতিক্রিয়াটা প্রথমে জানতে চাচ্ছি। দেখুন, প্রথম প্রতিক্রিয়া যেটা হয়েছে, যেটা আমি তাৎক্ষণিকভাবে আমি কোনো লাইভে কি বলি নাই, সেটা হলো আমি দেখলাম যে আপনাদের অনেকের সাথে আমি একটু ভিন্নভাবে দেখার চেষ্টা করছি। তবে সবাই বলছে যে খুনিকে গ্রেফতার করো, একে অন্যকে দায়ী করছে। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমরা যেই খুনিকে খুঁজতেছি এটা কোনো ব্যক্তি না। এই হাদি কালকে আমি হতে পারি, জ্যাকব মিল্টন ভাই হতে পারে, ডক্টর নশারি হতে পারে। এই যে খুনিগুলো যে ফ্যাক্টরি থেকে উৎপাদন হয় সেই ফ্যাক্টরিকে চিহ্নিত করতে হবে। সেই ফ্যাক্টরিটা কোথায় আছে এবং কারা চালু করছে সেটা হলো দিল্লি। এবং দিল্লির যে কলকাঠি দেশে নাড়াচ্ছে তারা কারা? এদের প্রধান সেনাপতি হলো ওয়াকার। এখন প্রশ্ন হচ্ছে যে এক হাতি যাবে লক্ষ হাতি জন্ম নিবে, এটা আমরা জানি। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটাকে আমরা যেভাবে দেখার চেষ্টা করেছিলাম যে নির্বাচন মানেই হলো ভারত নির্দেশিত নির্বাচন, আর নির্বাচনী মারামারি কাটাকাটি করবে, অন্যদিকে ডাইভার্ট করবে। এখন বলতে চাচ্ছে যে না না, যে ইন্ডিয়া এই নির্বাচনটাকে বানচাল করার জন্য করতেছে। দেখেন কত রকম খেলা। তো কাজে প্রশ্নটা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে যাকে আমরা খুনিকে চিহ্নিত করবো, হয়তো তারে সাজায় ফাঁসিও দিলে তাতে কি হয়েছে? এই ফ্যাক্টরি তো আরো খুনি তৈরি করবে। তো আজকে আমি এটাই মনে করছি যে উনি যখন নাকি মারা গেলেন, আমি তার আবেগ অনেকগুলো আমি দেখেছি, এর আগেও দেখেছি, সে খুব আবেগ আপ্লুত ভাবে বলছে যে তার একটা সন্তান আছে, আপনার সন্তান দেখেন। আমি আজকে সকালবেলা যখন শেভ করছিলাম আমার খুব খারাপ লাগছিল। আজকে আমি লাইভে বলছি যদি ওনার কিছু হয়ে যায়, আমি যতটুকু সম্ভব হয় আমি তার ছেলের যতটুকু ভার পোষণ দিতে পারি আমি নিব ইনশাল্লাহ। এটা আমার প্রথম রিয়াকশন হয়েছে যখন ওনার আবেগ চলছে। এবং তার সন্তানকে দেখতো না, তার মা বলতো, সন্তানের মা স্ত্রীকে বলতো এই যে তোমার মঞ্চের মুখপাত্র আসছে, মুখপাত্র আসছে। এটা খুব আবেগিক টাচি। কিন্তু উনি সবকিছুকে উপেক্ষা করে দেশপ্রেমের জন্য, ন্যায়ের জন্য, সত্যের জন্য যখন যেভাবে পেরেছে জাতির কাছে অ্যাড্রেস করছে, এবং সেটা এটাও বলেছে যে আজকে আমি চলে যাব, আরেকজন আসবে। এইভাবেই করেই ধারাবাহিকভাবে একদিন আমরা মুক্তি লাভ করবো, মুক্তি হবে। তো উনি কোনো দলকে রিপ্রেজেন্ট করেন না, এটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেটা জাকব ভাইয়ের সাথে আমি প্রায় বলি। উনি দলের ঊর্ধ্বে অ্যাড্রেস করেছেন। ইনকলাব মঞ্চ কোনো দল না, আবার দলও। কাজে উনি ওটা মুখপাত্র হিসাবে সকলকে স্পর্শ করছে, সকল দলমত স্পর্শ করছে, ধনী গরিবের ব্যবধানকে করার চেষ্টা করছে। উনি পয়সা নিয়ে করতে চান নাই। এখন আমার মনে হয় যে এটা যেন আমরা যখন নাকি 16ই জুলাই শহীদ আবু সাইদকে দেখে যেমন সব আবু সাইদ হয়ে গেলাম, আজকের দৃশ্যপট আমি 2 দিন দেখলাম, সবাই মনে হচ্ছে আবার জেগে উঠেছে যে আমাদের বিপ্লবটা যারা হাইজ্যাক করতে নিতে চায় আমরা আবার নামবো। তো সেইখানেই আজকে আমি মনে করি যে তার আমি 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 দোয়া করছি, আমি বিশ্বাস করি উনি হয়তো আবার ফিরে আসবেন, কিন্তু আমরা যেন এই যাত্রায় আবার থেমে না যাই, আমরা যেন এগিয়ে যাই, এটাই আমাদের মূল কথা। ওকে, আমি ডক্টর এস এম নওশীর আলী, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি এবং অত্যন্ত আনন্দিত যে আমি আজকে আপনাকে পেয়েছি।
কি বাংলাদেশে প্রথম শুনলেন? আপনি অত্যন্ত সচেতন একজন মানুষ, আপনি পেশায় একজন চিকিৎসক হলেও আপনার সাথে কথাবার্তা আমি একটা জিনিস তো সূক্ষ্মভাবে আমি দেখেছি, আপনি প্রত্যেকটা জীবনধারাকে লক্ষ্য করেন। আপনি পেশাগতভাবে শুধু একজন ডাক্তারই না, আপনি চারিদিকে আপনার চোখ কান কিছু খোলা। আপনি যখন হঠাৎ করে শুনলেন হাদিকে গুলি করা হয়েছে, হাদিকে মারার চেষ্টা করা হয়েছে, আমি আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি। হোয়াট ওয়াজ ইউর রিয়াকশন? ধন্যবাদ। আমি জাস্ট শকড হয়ে গেলাম যে এটা কি করলো, মানে এইভাবে পরে দেখলাম যে তাকে কিভাবে এটা কি মানে জাস্ট খালি মারার জন্য এই চেষ্টা করছে না, জাস্ট ভয় দেখানো এরকম। পরে দেখলাম যেভাবে গুলিটা করা হয়েছে এটা মানে তাকে মেরে ফেলার জন্য এটা করা হয়েছে, কারণ সরাসরি গুলিটা তার মাথায় করেছে। এবং যে এই কাজটা করেছে আমার ধারণা সে একজন কি বলে স্কিলড একজন শুটার, এবং সে একজন ঠান্ডা মাথার খুনি, আমার কাছে এটা মনে হলো আর কি। আর এই যে বিষয়টা, এই যে হাদির যে ইয়েটা, এটা আমাকে মনে হচ্ছে যেন এটা যেন অন্য ইয়াদেরকে যেন একটা বার্তা দিতে চাচ্ছে যে তোমাদের অবস্থায় কিন্তু এরকম হবে। যেমন ভিপিনুরকে কিছুদিন আগে জঘন্যভাবে পিটানো হলো, তারপরে ওই যে এবি পার্টির যে ব্যারিস্টার ফুয়াদ, তাকে একটা হেনস্থা করা হলো বরিশালে। এখন এই যে এই হাদিকে এইভাবে গুলিবিদ্ধ করা হলো, তাতে মনে হচ্ছে যে এটা ওই যে হাসনাত আব্দুল্লাহ বা নাহিদ বা সার্জিস বা ওই যে আসিফ, ওদেরকে মনে হয় একটা বার্তা দিতে চাচ্ছে বা একটা ভয় দেখাতে চাচ্ছে যে দেখো তোমাদের পরিণতি কিন্তু এরকম হতে পারে। এই জিনিসটা আসলে এটা অত্যন্ত দুঃখজনক। মানে এইভাবে একটা একজন মানুষের মোটামুটি কোনো দলের সাথে কোনো ইনভলভমেন্ট ছিল, তার নিজস্ব একটা চিন্তাধারা ছিল, তার নিজস্ব একটা আন্দোলনের একটা স্টাইল ছিল, সে ওভাবে তার মতো করে সে চালিয়ে যাচ্ছিল। সে কোনো দলের সাথে কিন্তু মানে নমিনেশন নেয়নি, সে স্বতন্ত্র দাঁড়িয়েছিল। এখন এরকম একটা নির্দলীয় লোককে যদি অন্যান্য ইয়ারা যদি ভয় পায়, তার জনপ্রিয়তাকে যদি ভয় পায়, তাহলে তারা রাজনীতি কিভাবে করবে? এটা হচ্ছে আমার একটা বড় প্রশ্ন ছিল। আর এই যে যেভাবে এই ঘটনাটা ঘটানো হলো, আসলে এই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিকে এটা ইন্ডিকেট করে। এবং আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছে, মানে ওনার অকর্মণ্যতা এবং আমাদের যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, যে ডিজিএফআই বা ওই যে এনএসআই, এদের যে অপদার্থতা, এই জিনিসটাই আমার কাছে মানে বেশি ওই মানে কি বলে এটাকে বড় বলে প্রতীয়মান হচ্ছে আর কি, যে এই সংস্থাগুলো আসলে করেটা কি। কারণ দেশের ভিতরে যে অস্ত্র ঢুকতেছে এটা তো আমরা জানি, সবাই থেকে এটাকে গোয়েন্দা সংস্থারা জানে না? গোয়েন্দা সংস্থা তাদের তো ফিল্ড লেভেলে সব জায়গায় লোক ছড়িয়ে আছে, তারা কি এটা বুঝতে পারে না যে এইভাবে যে একটা অ্যাসাসিনেট করার একটা হতে পারে? কারণ র্যাবেরই এক ভদ্রলোক বলতেছে যে সে তার কাছে ইনফরমেশন ছিল যে নেক্সট টার্গেট এই হাদি হবে। তো তার মানে কি? তার মানে তো এটা গোয়েন্দা সংস্থার লোকরা এটা তো জানতো। জানার পরেও তারা এটা কোনো স্টেপ নিল না, বা সরকারকে এটা জানালো না, বা ইউনিট সরকারও কোনো এদের নিরাপত্তার জন্য কোনো স্টেপ নিল না। এই জিনিসটা আমার কাছে খুব মানে দুঃখজনক মনে হচ্ছে। নরসির আলী এবং অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আমার কথাটায় তারা হেসে দেবেন না। আমার মনে হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বরিশালীদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে। বরিশালের কোন উদীয়মান নেতাকে উঠতে দেওয়া হবে না। আমি যদি কথাটাকে এভাবে বলি, বরিশালে কতগুলো চোর শাসক কুত্তি বাচ্চা বস্তি পোষা ভস্তি কতগুলা রাজনীতিতে আসছে। আবুল হাসনাত আব্দুল্লাহ হাসিনার ফুফাতো ভাই, তার কতগুলো আত্মীয় স্বজন। বরিশালের ডাকাত মুজিবুর রহমান সরোয়ার, ওর কতগুলো চোর শাসক বাটপার। এখন গোলাম ময়লা রনি, এই আর এক বাটপার। এখন যে মুহূর্তে বরিশাল থেকে দেশপ্রেমিক, যোদ্ধা, যোগ্য, দূরদর্শী, ভিশনারি যখন সামনে এগিয়ে আসলো, নুরুল হক নূরের উপরে আক্রমণ হলো। নুরুল হক নূরকে গণের মতো পিটানো হতো ইউনিভার্সিটিতে ভিপি হওয়ার আগে এবং পরে, এবং পরে তাকে পিটিয়ে মেরে ফেলার যন্ত্র করা হলো। পরবর্তীতে যোগ হয়েছে ব্যারিস্টার ফুয়াদ। ব্যারিস্টার ফুয়াদের বাড়ি যে বরিশাল আমি আদৌ জানতাম না, পরে দেখা গেল ওমা সেও তো বরিশাল, মেহেন্দিগঞ্জ ওই এরিয়া। তার উপরেও আক্রমণ করা হলো। তারা করলো বিএনপির লোকজনরা, চান্দাবাজ বলছে, তার উপর আক্রমণ করছে। আমি নিজেও জানতাম না, আমার ভাই শরীফ ওসমান হাদির বাড়ি বরিশাল, আমার ধারণাই ছিল না until yesterday। আমি তাকে ফলো করতাম। তখন আমি যদি বলি যে আমার বরিশালের লোকজনদেরকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, হয়তোবা কথা ছলে কেউ এটা উড়িয়ে দিতে পারে,
কিন্তু এটা সম্পর্কে আপনি কি বলবেন ডক্টর নওশের? আমি আসলে জিনিসটা ভাবে ভেবে দেখি না, আপনার অ্যানালাইসিসটা খুব সুন্দর, চমৎকার। আপনি একটা অ্যানালাইসিস করেছেন যে বরিশালের নেতাদেরকেই ধরে ধরে বেছে বেছে তাদেরকে উপরে আক্রমণ করা হচ্ছে, তাদের অ্যাসাসিনেট করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে হয়রানি করার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে আমার মনে হয় যে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলা উচিত আসলে মানে কি বলা যায়, মানে এদের সাথে তারা পলিটিক্যালি ইয়ে করবে, মানে মোকাবেলা করবে, কিন্তু সরাসরি শারীরিক ভাবে কেন তারা আক্রমণ করতে যাবে? এটা তো কোনো সুস্থ রাজনীতি হলো না। তাহলে এই বিপ্লব করে আসলে লাভটা কি হলো? এই যে ছাত্ররা যে রক্ত দিল, এতগুলো ছাত্র, তারা লাভটা কি হলো? একদম ফ্যাসিস্টকে আমরা সরালাম, কিন্তু এর পরবর্তীতে যারা আসবে তারা ওই ফ্যাসিস্টের মতোই যদি থেকে যায়, তাহলে এই বিপ্লব তো আসলে অর্থহীন হয়ে যাবে। ওকে, কাজী আব্দুল্লাহ আল মামুন, আমি জানি এই বরিশালের যে অভিযোগটা করলাম তার মুখে একটি স্মিত হাসি দেখি, আপনি এটাকে কিভাবে দেখেন? আমি যেটাকে বললাম, দেখেন আমার হাসির ব্যাপারটা এই কারণে, ভিকটিম, আমি বলি 3জন ভিকটিম। রাইট, এখন এই যে যেমন ভিকটিম, এটা দুইটা কারণে আমার একটু হাসি আসলো। আমার শ্বশুরও বরিশাল, আমার স্ত্রীও বরিশাল, এবং আমার শ্বশুর ছিলেন বরিশাল যে পাকিস্তান আমলে 12 বছর আনঅপোজড ওই মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান, এখন যেটা বলা হয় 12 বছর। তো এখন উনি হলেন আমিনুল ইসলাম, ছিলেন খুব নাম করা লোক, আলিগড়ের ছিলেন, এবং উনি শেরে বাংলা ফজলুল হক, ওনার বাড়ি বরিশাল, উনি একটা চিঠি লিখছিলেন, ওই চিঠির উত্তর দিয়েছিলেন, ওটা এখন টেক্সট বই আছে এমাজুদ্দিন স্যারের একটা বইয়ে। তো এই জন্য আমার হাসি আসলো, বরিশালের কথা বললেন তো। এমনি আমারও অনেক বন্ধু বান্ধব বরিশালের আছে, হ্যাঁ, ওদের ইউনিভার্সিটি লাইফে দেখেছি। এইটা জিনিস সত্য কথা। আমরা ঠাট্টা করে যতই বললাম যে এই তোমাদের ভিতরে ইসেকে সবচেয়ে বড় মাসলা, আমরা আর মামুরা, খারাপ লোককে ভদ্রলোককে আমরা আর মামুরা, ভদ্রলোক তো তারাই, এবার খারাপ লোক আমরা আর মামুরা। মানে এটার ব্যাপারটা হলো যে বরিশালদের একটা জিনিস দেখছি, ওদের ঘাউড়ামি বলেন কিংবা জেদ বলেন, এই যে দেখছি যে একবার যে বললে ওটা শেরে বাংলা লোক যেমন, তো এইটা এক একটা জেলার এক একটা ক্যারেক্টার। আমি এই জন্য আমি হাসলাম। আমার শ্বশুরও খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল লোক ছিলেন, বুঝতে পারছেন। এখন উনি যখন নাকি 66-এ ওই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ হয়েছিল, পরীক্ষা ফার্স্ট হয়েছিলেন, তো উনি কয়েক কথা পরে চলে গেলেন, আমি ঘুষ খেতে পারবো না, ফ্যামিলি অনেক বড়, তো চলে। এখন উনি শর্ত নিলেন ওনাকে, এই যে আপনার যে পাকিস্তান আমলে এইটাই এই পিপি করা হইলো, মানে স্পেশাল এন্টি করাপশন, যদি কোনো হস্তক্ষেপ করে আমি থাকবো না। ওই শেখ মুজিবুর ভাই সাহেব বলে ডাকতো, পরবর্তী জিয়া রহমানও বলছে, তারপরে ছেড়ে দিচ্ছে। যদি হস্তক্ষেপ করা হয়, কেউ ভয় পেত, শেখ সাহেব তাকে ভাই সাহেব বলে ডাকতেন এবং বলতেন যে আপনি অ্যাম্বাসেডর হন, পররাষ্ট্রমন্ত্রী হন, কোনো হতে চান নাই। এখন এই কারণে আমার হাসির কারণটা হলো যে আমি নিজেও দেখছি ওনার খুব স্ট্রিক্ট প্রিন্সিপাল ছিলেন, হ্যাঁ। তো কাজেই বরিশাল বলে যে সবাই যে ভালো তাও না, কিন্তু আজকে আপনি যে বেছে বেছে যে কথা বললেন, যে এই যে বরিশালের যে ভিপি নূর এতবার মায়ের খায় আবার দাঁড়ায়, তার সাথে আমার কথা হচ্ছিল ঢাকায়, আমি দেখছি। এখন মানুষ রাজনীতি করলে তো ভুল হবেই, যে কাজ করে তারই ভুল হয়, কাজ না করলে তো ভুল হবে না। তাহলে যে মানে অন্যায় ভাবে মারলো, এইটা একটা মেসেজ। এরপর ওই যে একসময় আমার সাথে ছিল এই যে লুৎফর সেক্রেটারি ছিল, জাকপা সভাপতি, তারেও খুব কঠিন ভাবে মারলো, হ্যাঁ, সেটা কোনো বিচার আমরা পেলাম না। সে আমরা দুঃখ করে বলছে তাকে মেরেই ফেলার চেষ্টা করছে। সে একটা ছাত্র নেতা ছিল, এখন একটা পার্টির প্রেসিডেন্ট, জাকপার, যদি জাকপার অন্য ফাউন্ডার আমি ছিলাম, পরে আমরা বাকপা করছি, সেটা ভিন্ন কথা। এখন এই যে তাকে যেভাবে মারলো, উফ, এটা তো কুল ব্লেন মার্ডার। আমি কয়েকবার দেখেছি এইভাবে গুলি করে মারছে, কাছের থেকে মেরেছে। এবং আরেকটা ছবিতে দেখাইছে যে সে তাদের ভিতরে ঢুকেছিল একই কাপড় পরা। তাহলে আজকে সব জায়গায় ঢুকে গেছে শত্রুরা, সমাজে আমি বলতে চাচ্ছি, আপনি নিজে চিন্তা করেন, ব্যারিস্টার ফুয়াদ একজন উদীয়মান রাজনীতিবিদ, দক্ষ রাজনীতিবিদ, সে চেষ্টা করছে সার্বিকভাবে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের জন্য। বেচারা খেটে যাচ্ছে, করে যাচ্ছে, যেভাবে পারছে, অনেক অপমান সহ্য করছে, টকশোতে করছে। এখন বাবুগঞ্জে গিয়ে বিএনপির চান্দাবাজদের চান্দাবাজ বলছে, টেন্ডারবাজদের বাজ বলছে, চোর বলছে। এখন তার উপরে চলো, না না, সহ্য করা যাবে না। আপনাদের কথা হলো কি, আপনারা কি মুজিবুর রহমান সরোয়ারের মতো চোর চান?
মুজিবুর রহমান সরোয়ারের মতো চোর যদি এমপি হয় তাহলে আপনাদের জন্য ভালো হয়, আপনাদের জন্য ভালো হয়। হাসনাত আব্দুল্লাহর মতো নেতা হইলে আপনাদের জন্য ভালো হয়। আপনারা তাই তো মনে হচ্ছে তারা ওটাই চায়, এই চোর সিন্ডিকেট দিয়ে রাজনীতি করতে চায়। তারা চায় না বরিশাল থেকে যোগ্য একজন নেতা বেরিয়ে আসুক, এটা তারা চায় না। বরিশালের 32 হ্যাঁ, আরেকটা শেরে বাংলা হোক, বরিশাল থেকে, এটা তারা আশা করে চাচ্ছে না। উনিও ওনার মনের কথা আরো অনেক মানুষই এটা দোয়া করছেন। এখন নসর ভাই একটু আরেকটু বলে দেই, হাদি একটা কালচারাল সেন্টার করেছিল, এটা বন্ধ করে দিয়েছে জনাব মাহমুদুর রহমান। আমার দেশ পত্রিকার উনি বলেছেন আমি এটার দায়িত্ব নিলাম। জি, এবার বলেন প্লিজ। আসলে মানে এই যে মাহমুদুর রহমান সাহেব যেটা বলেছে, এটা শুধু ওনার কথা না, লক্ষ লক্ষ মানুষের কথা। মানুষ সবাই দোয়া করছে তার জন্য। তার ক্লিনিক্যাল কন্ডিশন খুবই ক্রিটিক্যাল, যেটাকে বলা হয় GCS, মানে গ্লাসগো কমা স্কেল, যেটা দিয়ে কনসাসনেস লেভেলটা মাপা হয় যে প্যারামিটার গুলোতে, সেটাতে তার পয়েন্ট আসছে মাত্র 3। 3 পয়েন্টে আসলে বেঁচে ফেরাটা আসলে একমাত্র আল্লাহর খাস রহমত ছাড়া আসলে এটা মানে সম্ভব না আর কি। মানে মানে সাইন্টিফিক্যালি যদি এটা চিন্তা করে তাহলে এটা আসলে সম্ভব না। আর তাছাড়া সে যদি বেঁচে ফিরে আসেও, সে কতটা মানে আপনার স্বাভাবিক জীবনে যেতে পারবে সেটাও একটা প্রশ্ন থেকে যায়। কারণ তার ব্রেনের মধ্যে গুলি লেগেছে, ব্রেনে কিছু অংশ ড্যামেজ হয়েছে, তার এক চোয়াল থেকে গুলিটা গিয়ে আরেক চোয়াল দিয়ে বেরিয়ে গেছে, সেই জায়গাটা অনেকটা ফেটে গেছে। এখন তাকে স্বাভাবিক জীবনে কতটা ফিরে আসতে পারবে এটা আসলে এজ এ ডক্টর আসলে আমি নিশ্চিত না। কিন্তু সারা বাংলাদেশের দুয়ার বরকতে যদি সে ফিরে আসে, আমি চাই যে সে ফিরে আসুক এবং আবার সে নেতৃত্ব দেখ। এটা ধন্যবাদ। আমি এবার আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। মনে আছে একটা কথাটা আমি শেয়ার করি। নওশের ভাই এবং কাজী ভাই, হাসিনা ইলিয়াস আলীকে খুন করল, খুনের অর্ডার দিল এবং অর্ডার দিয়ে ইলিয়াস আলীকে গায়েব করে দিল, খুন করে দিল। বাই দ্য ওয়ে, ইলিয়াস আলীর খুনের সাথেও কিন্তু গোরখদক আব্বাস জড়িত। গোরখদক আব্বাস ইলিয়াস আলী হত্যার সাথে এবং পরোক্ষভাবে এই কুত্তার বাচ্চা জড়িত। ইলিয়াস আলীকে গায়েব করে দিল, ইলিয়াস আলীর পেট কাটলো, সিমেন্ট দিয়ে ওকে ডুবাইয়া দিল। এরপরে ইলিয়াস আলী বউ বাচ্চা কাচ্চাদের নিয়ে হাসিনা করলো এইভাবে বসে। সে তো এই সময়টার কথা। ইলিয়াস আলীর 3 বাচ্চা এবং বউয়ের সাথে হাসিনা মকারি করলো। এখন আমি এই কথাটার সাথে কি কম্পেয়ার করছি? মনে আছে মামুন ভাই এবং নওশের ভাই, ছাত্রলীগের যুবলীগের গুন্ডারা ক্যাডাররা লোকজনদেরকে হ্যামার দিয়া পিটানোর পরে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় হাসতো, ধমক দিত, তোদের এত বড় সাহস তাদের সামনে আসিস। মনে আছে এইসব কথাবার্তা গুলো? গত 15 বছর 16 বছরে তারা বহুবার শুনেছেন। এখন আপনি চিন্তা করে দেখেন, তারা মির্জা ফাকের নেতৃত্বে হাদিকে গুলি করার পরে মির্জা ফাক বীর দর্পে কি বলে শুনেন। আমার নির্দেশনা পেত তাহলে তোমাদেরকে তুলনা করতে আমাদের ছেলে নেওয়া হয়। আমি যখন হসপিটালে যাই, আক্রমণাত্মক স্লোগান দিচ্ছিল। আমার বয়সটা একটু বেশি হয়ে গেছে, শান্ত থেকেছি, নীরব থেকেছি। আপনি কি সেম আস্ফালন দেখতে পান কাজী ভাই? আস্ফালনটা দেখতে পান? গুলি করার পরে যে তোর এত বড় সাহস আমার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়াইছিস, তোর এত বড় সাহস, তোর গুলি করে শোয়া দিছি, তোর এত বড় সাহস, আমার সামনে দাঁড়াই এখন তোর লোকজনরা ভুয়া স্লোগান দেয়। আমি যে ন্যারেটিভটা দিচ্ছি কাজী ভাই, আপনার কাছে কি এটা ইম্প্র্যাকটিক্যাল মনে হয় না প্র্যাকটিক্যাল মনে হয়? দেখুন, ব্যাপার হচ্ছে যে অহংকার ধ্বংসের পতন। বড় বড় হিটলাররা এখান থেকে রক্ষা পায় নাই। এখন এদের শেষ অন্তিম সময় চলে এসছে। আমি বলবো তারা সবাই শেষ নিঃশ্বাস নিচ্ছে। হাসিনার পরে এরা আসবে,
বাংলাদেশে কোনো মাফিয়া টিকতে পারবে না। আজকে আপনি দেখছেন যে একজন মেজর যে নাকি 2বার এমপি ছিল কিশোরগঞ্জে, সেও আবার জামাতে জয়েন করছে। না, ওই প্রসঙ্গটা আসি মামুন ভাই, আমি যে এখন প্রশ্নটা আমি সেটার বলছি ভিতরে যে ঢুকে এরা এখন কে কোথায় যাবে সেটা আমি বলছি না। আমি বলছি যে এখন যদি পরস্পর দায়ী করা হয়, হ্যাঁ, যে না এটা জামাত করছে, এটা বিএনপি করছে, যেই করুক না কেন, আলটিমেটলি হলো যে আমাকে দিল্লিকে টার্গেট করতে হবে। না আমার মামুন ভাই একটু থামেন, এখন- একটু থামেন। না না প্লিজ একটু থামেন। মামুন ভাই, আপনি একজন উকিল এবং আপনি অত্যন্ত সচেতন একজন মানুষ। এই মুহূর্তে আল্লাহ না করুন হাদি যদি মারা যান, এর বেনিফিশিয়ারি কে? ওই এরিয়ায় হাদি বিরুদ্ধে ক্যান্ডিডেটকে গোরখদক আব্বাস, নব্বই গোরখদক আব্বাস তার সামনে দাঁড়াইতে দেয় নাই। এখন সেটাই বললাম। হাদি যদি এই নির্বাচনে জিতে যায়, মির্জা এই গোরখদক আব্বাসের রাজনৈতিক জীবন পরে চলে যাবে। এখন আমি সরাসরি আপনাকে জিজ্ঞাসা করি, হাদি যদি আল্লাহ না করুন মারা যায়, এর বেনিফিশিয়ারি কে? ওই যেটা আপনি বললেন, গোরখদ আব্বাস ছাড়া কে হবে? ব্যক্তিগতভাবে সে, আর এর পিছনে হলো দিল্লি, এর পিছনে এই যে ওয়াকার। এখন আমাকে বলেন, আমি যদি দেখি আইনের দৃষ্টিতে একটা লোককে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, একটা লোক সজ্জায় বসে আছে, শুয়ে আছে, ডক্টর নওশেদ বলছে তার প্যারামিটার 3 ওখান থেকে আল্লাহ ছাড়া তারে কেউ ফিরে আনতে পারে না, আল্লাহ যদি চোখ তুলে তাকায়। এর বেনিফিট সবকিছু গোরখদক আব্বাসের। গোরখদক আব্বাস হাসিনা মতো কইরা প্রেস কনফারেন্সে বলতেছে আমি কইলে তুলে ধুলা কইরা দিত। একটা লোককে গুলি করছে, লোকটা মুমূর্ষ মারা যাচ্ছে, সে তাদেরকে ধমক দিচ্ছে যে আমি নির্দেশ দিলে তুলা ধুলা করে দিতে। এইটা কি সভ্যতা, সভ্যতা, নাকি মাফিয়া বাচ্চাদের হুঙ্কার? কোনটা মামুন ভাই? ওই যে যেটা বললেন, মাফিয়াদের হুঙ্কার, কাপুরুষের হুঙ্কার বলবো। আমি বললাম তাদের সময় শেষ হয়ে আসছে। হাসিনা তো সেফ এক্সিট নিয়ে পালিয়েছে। আমি তো এর আগে আপনি কয়েকবার বলেছি, আইকম্যানকে যে কমান্ডো নিয়ে এসে করছে, আমরা তাকে কমান্ডো ধরে নিয়ে আসবো, অবশ্যই নিয়ে আসবো। আমার বয়স 72 হয়েছে, কি হয়েছে? আমার বয়স চেতনা হাদির সমান। কাজেই আমি এটার বিচার দেখে ছাড়বো ইনশাল্লাহ। ওকে ডক্টর নওশেদ, আমি আপনার কাছে জিজ্ঞাসা করি, আমি যে কম্প্যারিজনটা করলাম যে হাসিনা ক্ষমতায় থাকাকালীন লোকজনদেরকে মারার পরেও হুঙ্কার দিত, আমি গোরখদক আব্বাসের এই হুঙ্কার যে নির্দেশ দিলে তুলো ধরা করে ছেড়া দিত, আপনি এই সংলাপকে কিভাবে দেখেন? মানে এটা বোঝা যায় অত্যন্ত কুরুচিকর, হ্যাঁ, কথাবার্তা এবং মানে নিজের ওই দাম্ভিকতার প্রকাশ, মানে ক্ষমতা দেখানোর একটা প্রয়াস এটা। মানে যে ভদ্রলোক কোনো মানে রাজনৈতিক শিক্ষা নাই, দীক্ষা নাই, কোনো জ্ঞান নাই, মানে যার শুধু আছে ক্ষমতা, চান্দাবাজিতা উৎস, মানে সেই এরকম ভাবে কথাবার্তা বলতে পারে আর কি। মানে যার ভিতরে কোনো শিষ্টাচার নাই, কোনো মানে ভদ্রতা জ্ঞান নাই, মানে সেই আসলে এইভাবে মানে অহংকার বশত এইভাবে কথাবার্তা বলতে পারে। তবে এটা কথাই আছে না যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন, এক সময় তাকেও ধরবে আল্লাহ। নওশেদ ভাই, আপনাকে আমি এমনি জিজ্ঞাসা করি, আমি আমরা আমজনতা, মামুন ভাই ল নিয়ে লেখাপড়া করছে, আমি আর আপনি আমজনতা। এই মুহূর্তে দেশে নির্বাচন হচ্ছে, যদি নির্বাচন হয়, এবং গোরখদক আব্বাস নির্বাচন করছে ঢাকা 8 আসন থেকে। ঢাকা 8 আসনে হাদি কি করেছে, হাদি তার কাছ থেকে কয় টাকা পাইছে এইটা পর্যন্ত লাইভে এসে বইলা দিছে, আমি 2 লাখ টাকা পাইছি, আমি অমুক কাছ থেকে 10,000 টাকা পাইছি। এর চেয়ে ক্লিন নির্বাচনের ওয়াদা, ইস্তেহার, ইলেকশনের ব্যবহার বিধি এর চেয়ে ভালো হইতে পারে না। এখন গোরখদক আব্বাস দেখতেছে, ও মাই গড, এই বেটা যেইভাবে নির্বাচন করছে, যে প্র্যাকটিস নিয়ে, এই প্র্যাকটিস নিয়ে বিএনপি তো জীবনে নির্বাচন করে না।
বিএনপি চাঁদাবাজি দখলবাজি কইরা ফান্ড তৈরি করছে, আর এই বেটাদেই যা করছে সবই বইলা দেয়। এখন নসে ভাই, আমার $1,000,000 প্রশ্ন হলো, আপনি আর আমি তো আমজনতা, হাদিকে যদি সরানো যায় তাহলে বেনিফিশিয়ারি আপনার কাছে কারে মনে হয়? এটা তো দিনের আলোর মধ্যে পরিষ্কার, এটা তার রাইভাল যে প্রতিদ্বন্দ্বী সেই তো এটার বেনিফিশিয়ারি হবে। এরকম নেতৃত্ব যদি সরে যায় তার রাস্তা থেকে, তো তাহলে ভোটগুলো তো তার বাক্সেই যাবে, এটাই তো স্বাভাবিক। এখন আপনি আমারে বলেন তো, এই হাদিকে মাইরা ফেলানোর দায়িত্ব আপনি বলবেন কোন সর্বহারা ঈর্ষা মারছে, বলবেন কোন ডাকাইত ঈর্ষা মারছে, বলবেন কোন পকেট মাইরে মারছে, বলবেন অমুকের অমুকে মারছে? কথাটা হইতেছে ইমিডিয়েট কার হাদির উপস্থিতিটা থ্রেট ছিল, কি বেঁচে থাকলে কার জন্য থ্রেট নরসের ভাই? এটা তো বিএনপির জন্য থ্রেট। ওই এলাকায় সবচেয়ে প্রভাবশালী তো ক্যান্ডিডেট তো বিএনপির ক্যান্ডিডেটই, তো তাদের জন্য একটা থ্রেট ছিল। তাইলে এখন আমি যদি সরাসরি বলি যে এটা প্রিমেডিটেটেড প্রি প্ল্যান একটা মার্ডার করার অ্যাটেম্পট, যার নেতৃত্বে ছিল গোরখদক আব্বাস, এবং এই গোরখদক আব্বাস যাদেরকে দিয়ে কাজটা করিয়েছে এরা সবাই যুবদল যুবলীগ, ছাত্রদল ছাত্রলীগ, এদের আর্মড ক্যাডারদের ভিতরে একজন। কারণ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ এবং যুবলীগের ক্যাডারদের সরাসরি বলে দেয়া হয়েছে আওয়ামী লীগের সার্ভাইভাল ডিপেন্ড করে বিএনপির জেতার উপরে, তো যে কোনো মূল্যে বিএনপিকে জেতাতে হবে। এবং গোরখদক আব্বাস হাসিনার কাছে অনেক বিশ্বস্ত। এখন ওই বিশ্বস্ততার জন্য গোরখদক আব্বাস, বিএনপির ক্যাডার এবং আওয়ামী লীগের ক্যাডার এদেরকে একত্র করে হাদিকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার প্ল্যানের জন্যই তার উপরে আক্রমণ করা হয়েছে। আমি যদি কথাটাকে এভাবে বলি, ডক্টর এস এম নওশের আলী, আমার কোন কথাটা আপনার কাছে অযৌক্তিক মনে হয়? এখন আইন যখন একটা বিচারে যখন উঠবে জিনিসটা, তখন তো চাবে যে সাক্ষী প্রমাণ এগুলো চাবে। এখন এগুলো ছাড়া তো আসলে মানে ইয়া করা যায় না। যেরকম আমি বিচারের কথা বলছি না, আমি আর আপনি বিচারের, না না, বিচারের কথাটা আমি মামুন ভাইয়ের কাছে জিজ্ঞাসা করবো। আমি আর আপনি আমজনতা, আমি আর আপনি আমজনতা, আমার আর আপনার অনুভূতি কি যে হাদিরও যদি সরাইয়া দেয় তাহলে আব্বাসের রাস্তা ক্লিয়ার? এক্ষেত্রে কি আপনার আর আমার মনের মধ্যে কোনো সন্দেহ আছে কিনা? না না, কারণ যেহেতু হাদি একজন ওই এলাকায় অত্যন্ত জনপ্রিয় ভাবে সে তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছিল বা মানুষের সাথে সে জনসংযোগ করছিল, তাতে তো স্বাভাবিক যে কোনো ক্যান্ডিডেট তার রাইভাল ক্যান্ডিডেট তো হাত বেড়ে যাওয়ার কথা যে করতেছে এটা কি। এখন একে যদি আমরা করতে না পারি, প্রতিহত করতে না পারি, তাহলে তো সে দেখা যাবে যে আমাদের ভোটগুলো সে নিয়ে নিবে। বা ওই সুইং ভোটাররা তো দেখা যাবে যে এই ভোটগুলো আমাদের কাছ থেকে বলতে ওকে ভোটগুলো দিয়ে দিবে, কারণ তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা, তার সব ছিল মানে গণমানুষের কাছাকাছি যাওয়ার মতো। তো এরকম নেতৃত্বকে মানুষ এখন চাচ্ছে মনে মনে। তো এইটা চিন্তা ভাবনা করে ক্যালকুলেশন করে হয়তো তারা এই কাজ করতে পারে, কারণ সেটা তো নিশ্চিত করে বলা যাবে না, কারণ এটা তো প্রমাণের ব্যাপার, ব্যাপার। নরসের ভাই, আপনি বিচারের দিকে যাচ্ছেন, বিচারের সাবজেক্ট আমি মামুন ভাইয়ের কাছে যাব। মানে আপনি যে কথাটা বলছেন, হাদির জনপ্রিয়তা এতটা হুমকির মতো, বিক্রেতারা হাদির পকেটে 10 টাকা দেয়, 100 টাকা দেয়। যারা করে তারা হাদির পকেটের মধ্যে 500 টাকার নোট দিয়ে দেয়। স্কুলের বাচ্চা কাচ্চারা টিফিনের পয়সা থেকে টাকা সেপারেট করে হাদিরে পয়সা দিয়ে দেয়। স্কুলের টিচাররা হাদিরে পয়সা দেয়, সবজি বিক্রেতারা হাদিরে পয়সা দেয়, মাছ বিক্রেতারা পয়সা দেয়, বিক্রেতারা হাদিরে পয়সা দেয়। তার কাছে মনে হয় না এটা গোরখদক আব্বাসের জন্য বিশাল আপনার কাছে এটা মনে হয় না নওশের ভাই? অবশ্যই যে কোনো ক্যান্ডিডেটের জন্য তো এটা একটা থ্রেট। এরকম জনপ্রিয় ক্যান্ডিডেট যদি থাকে, তার সাথে যারা দাঁড়াবে ইলেকশনে, সবাই তো ওই ক্যান্ডিডেটের কাছে, সবাই তো ওই ক্যান্ডিডেট সবার কাছে তো একটা থ্রেটের মতো, কারণ সে একদম গণমানুষের হৃদয়ে পৌঁছে গেছিল। তা নাহলে একটা ছোট বাচ্চা টিফিনের পয়সা থেকে কেন তারা টাকা দিবে, বা একটা
রিক্সাওয়ালা, সে কেন এই ক্যান্ডিডেটকে টাকা দিবে? কারণ তার কাছে মনে হয়েছিল যে এই লোক যদি আমাদের প্রতিনিধি হয় সংসদে, যে আমাদের পক্ষে কথা বলবে, তাদের বিশ্বাস, সেই এই লোকগুলোর বিশ্বাস এবং আস্থা সে অর্জন করতে পেরেছিল তার কথার মাধ্যমে, তার অ্যাটিটিউডের মাধ্যমে। আমি কি সাবজেক্টটাকে এভাবে নওশের ভাই বলতে পারি, নীতির দিক থেকে, দর্শনের দিক থেকে, দেশপ্রেমের দিক থেকে, আদর্শের দিক থেকে, দূরদৃষ্টির দিক থেকে হাদিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা গোর্খোদক আব্বাসের নাই বিধায় গোর্খোদক আব্বাস সিদ্ধান্ত নিয়েছে ওকে মেরে ফেলা। নওশের ভাই, আমি যদি এই কথাটা বলি হ্যাঁ, এটা যে একটা লজিক। হাদিকে শিক্ষাগত যোগ্যতায়, হাদিকে আদর্শের দিক থেকে, রাজনৈতিক দর্শনের দিক থেকে, দিক থেকে হাদিকে চ্যালেঞ্জ করার যোগ্যতা, ক্ষমতা আব্বাসের নাই, যার জন্য আব্বাসকে এই রাস্তায় যেতে হয়েছে। আমি যদি কথাটা এভাবে বলি, কতটা লজিক্যাল ইললজিক্যাল মনে হয়? আমি আসলে যেহেতু এটা মানে প্রমাণ নাই বা ইয়া নাই, আমি আসলে ব্লাইন্ড ভাবে এটা নওশের ভাই, আপনি গোলায় ফেলা। আমি বলছি আপনার কাছে কেউ প্রমাণ চায় নাই, আমি বলি নাই, কিন্তু আপনি কি মনে করেন, ওকে আমি কোশ্চেনটা রিফ্রেশ করি, আপনার কি মনে হয় গোর্খোদক আব্বাস ওদিকে লেখাপড়ায়, দর্শনে, দেশপ্রেমে, যুক্তিতে, আদর্শে ওদিকে চ্যালেঞ্জ করার ক্ষমতা গোর্খোদক আব্বাসের আছে? না। ওকে, আপনার কাছে আমি এখানেই শেষ করলাম। এখন আপনাকে আবার একটা প্রশ্ন করি, কোনোভাবেই আর থামাইতে পারি না, শিক্ষায় পারি না, দেশে পারি না, আদর্শে পারি না, হিসাবে পারি না, কোনো কিছুতে পারি না, তাইলে আমার নির্বাচনে জিততে গেলে আমার কি করতে হবে? হ্যাঁ, তাকে ওই মানে সরিয়ে দেওয়া বা এমন একটা সিচুয়েশন তৈরি করা যাতে যে নির্বাচনে আর আসতে না পারে, সেরকম একটা কিছু করে দেওয়া। আমি নওশের ভাই এখানেই আসতে চাইছিলাম। এখন গোর্খোদক আব্বাস গুলি করছে কি করে নাই, গোর্খোদক আব্বাস এই গুলির সাথে জড়িত কি জড়িত না, এটার দায়িত্ব আমার আর আপনার না, এটার দায়িত্ব কোর্টের, এটার দায়িত্ব তদন্তকারীদের, এটার দায়িত্ব যারা বিচার করবে তাদের। কিন্তু অবস্থান দৃষ্টিতে আমি লজিক বুঝতে চাচ্ছি, ওকে যখন কেউ কমপ্লিট করে পারে না কিছুতে, যোগ্যতায়, আদর্শে, রাজনীতিতে, যুক্তিতে, বিদ্যায়, কিছুতে, তখন আমরা কি করি, হিউম্যান ক্যারেক্টার, ওই লোকটাকে আমরা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র করি, কারণ তার সাথে আমরা আর পারি না। আমার এই কথাটা কি আপনার কাছে যুক্তিযুক্ত মনে হয়? লজিক্যাল। হ্যাঁ, আপনার কথা এই যে পয়েন্ট আছে, এটা অবশ্যই লজিক্যাল। ওকে মামুন ভাই, এবার আপনার কাছে আসি। আমি যখন বলছি গোর্খোদক আব্বাস গুলি করছে কি করে নাই, ষড়যন্ত্রের সাথে আছে কি নাই, এটা দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, ইনভেস্টিগেটর, তাদের, আমার আর আপনার না। কিন্তু আইনের দৃষ্টিতে আমি যদি কোর্টে যাই, আমি প্রথমে জিজ্ঞাসা করব, হু ইজ দ্য বেনিফিশিয়ারি অফ দ্য অ্যাক্ট অফ দিস অ্যাক্ট? আমরা এই কোশ্চেনটি করবো কিনা? হ্যাঁ, এটা তো করা যায়। আপনি যখন ক্রস এক্সামিনেশন করবেন, সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স তো এইসব প্রশ্নগুলো আসে। যখন স্পেসিফিকলি কাউকে না পাই, তখন তো এইগুলো আসবে। সন্দেহ দিয়ে আপনি হাইপোথিসিস দিয়ে আগাইতে হবে, তখন তো এইভাবে আলোচনা করা যায়। ইনভেস্টিগেশন যারা করবে তারাও ওইভাবেই আগাবে। কিন্তু এখনো পর্যন্ত কি আপনি যে প্রশ্নটা করলেন, আমার খুব ভালো লাগলো। আপনি যে প্রশ্নটা করলেন, যদি কোর্ট রুমে যদি এভাবে করেন, তো যাকে অভিযুক্ত করা দরকার, এখন একটা কি মামলা রুজু করছে কেউ, নাকি এই গোর্খোদক আব্বাসের ভয়ে মামলাও কেউ নেয় নাই যে আমি সন্দেহ করি, আপনি তদন্ত করবেন, এইখান দিয়ে তদন্ত করেন? সেই আলোচনাও দেখলাম না যে এই 2 দিনে। আমি খুব অবজার্ভ করি, কেউ করলো না। আপনি যে প্রশ্নটা করলেন, আমি হলে তো তাই করতাম, যে ইমিডিয়েটলি মনে করি যে সে করছে, তারে ইন্টারোগেশন করো। কিন্তু জাহাঙ্গীর সাহেব কি করবে? করবে না। এইখানে আপনার ওয়াকার কি করবে? করবে না। মামুন ভাই, আমি ওখানে যাচ্ছি। আমি নওশের ভাইয়ের সাথে যেভাবে ছোট ছোট প্রশ্ন করছি, আপনার সাথে আমি এভাবে যাইতে চাই। প্লিজ। আলোচনাটা হচ্ছে বেনিফিশিয়ারি। এই যে হাদিকে গুলি করা হলো, এর সত্যিকারের বেনিফিশিয়ারি গোর্খোদক আব্বাস কেন? একটা কারণে, গোর্খোদক আব্বাস
বিদ্যায় হাদিকে চ্যালেঞ্জ করতে পারবে না, এমনকি ইংরেজি বলায়ও হাদিরে চ্যালেঞ্জ করতে পারবে না। হাদির আদর্শের সাথে গোরখদক আব্বাস চ্যালেঞ্জ করতে পারবে না, রাজনৈতিক দর্শনে চ্যালেঞ্জ করতে পারবে না, জনপ্রিয়তায় চ্যালেঞ্জ করতে পারবে না, কথাবার্তার ভদ্রতায় হাদিকে চ্যালেঞ্জ করতে পারবে না। এখন বাংলাদেশি কালচারে মামুন ভাই এমন একটা পরিস্থিতিতে কাউরে যদি হারানো না যায় নিরপেক্ষ নির্বাচনে, তাইলে গোরখদক আব্বাসের রাস্তা কোনটা? কি কোনো রাস্তা আছে? এই যেটা এর আগে একটু আগে বলছিলেন ডক্টর নওশাদ ভাইকে, তাহলে পৃথিবী থেকে সরায় দাও, পথের কাঁটা সরায় দাও, যা আমাদের দেশে হয়ে এসছে, এটাই তো করে। বাংলাদেশে আপনি কি জানেন, চর অঞ্চলে, যে কোনো চর অঞ্চলে জমি দখল, ধান কাটাকাটি নিয়ে কাজ্যা হয়, আপনি শুনছেন বোধহয়, বরিশালেও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের তখন বিক্রমপুরে হয়, মুন্সিগঞ্জে। হ্যাঁ, যখন অন্য দলের লোকজনের সাথে না পারে, তখন তারা ঘরে আইসা নিজের বউরে আর ছেলে পানদের কোপাইয়া থানায় মামলা দেয় যে শত্রু আইসা এরা কোপাইছে। আপনি জানেন তো এটা? আমি জানি, আমাদের এলাকায় এরকম একটা ঘটনা ঘটছে, আমি জানি তো। হ্যাঁ, তো এখন আমি কিন্তু গোরখদক আব্বাসের অবস্থাটা বুঝি। সারা জীবন ভাই চান্দাবাজি কইরা নিজেরে বড় বানাইছে, বাপে বিক্রি করছে ডাইপুরি, বাপে মানুষের কবর খুঁজা 70 টাকা নিত, তার পোলাই গোরখদক আব্বাস। ও বিএ পাস সার্টিফিকেট যেটা, ওই পরীক্ষাটা দেয় নাই, ভুয়া মুক্তিযোদ্ধা। ও বাজারে বাজারে চান্দা উড়াইতো, কচুরলতি খাইতো, মুগদা, সাজানপুর, সবুজবাগ কচুরলতি টোকায় খাইতো। ওর মায় কুস্কি পর্যন্ত খাইয়া বিলে নামতো কিশোরগঞ্জে। ওদেরকে কেউ চিনত না, গোরখদক, পুরা গোরখদক হারামজাদা। এখন ও জীবনের এই পর্যায়ে আইসা সামনে চ্যালেঞ্জে পড়ে গেছে হাদিরে নিয়া। এখন হাদিরে নিয়া সমস্যা দুইটা। এক, হাদি কোন রাজনৈতিক দলেরও, বড় রাজনৈতিক দলেরও মেম্বার না। হাদি এমন অর্গানাইজ কোন মানুষও না ভাই, মাদ্রাসায় পড়া নিতান্ত সাধারণ একজন মানুষ। তার কাছে যদি গোরখদক আব্বাস জীবনের শেষ নির্বাচনে হাইরা যায় মামুন ভাই, তাইলে গোরখদক আব্বাসের সারা জীবনের কোন লেগেসি বলতে কোনো কিছু থাকে? আমি আপনার কাছে জানতে চাইছি। হাইপোথেটিক্যালি যদি হাদির কাছে আব্বাস হাইরা যায়, আব্বাসের আর কি অবশিষ্ট থাকে আমার একটু বলেন, কিছু থাকে না, সেই কারণে তো যদি যেভাবে হাইপোথিসিস নিয়ে আপনি আগাচ্ছেন যে বেনিফিশিয়ারি কে হবে, তার সাথে আমি পারবো না, যোগ্যতায়, সততায়, সাহসিকতায়। এই যে সাহসিকতাটা খুব ইম্পর্টেন্ট, শুধু তার সততা দিয়ে না, সে সাহসিকতা কোনো বডিগার্ড নিয়ে চলে না, কিচ্ছু করে না। তো সেই সাহসিকতার ধারে কাছে তো আপনার ভাষায় যে গোরখদক আব্বাস নাই। আর এটা তো এই জেনারেশন তো ভুলেই গেছে। মানুষ যখন এত টাকা প্রতিদিন দেখে, এর যে ইতিহাসটা যেভাবে আপনি তুলে ধরছেন, আমিও তো এত ডিটেল জানতাম না, না বললে কোথার থেকে যে আপনি হ্যাঁ পাতালপুরি থেকে তথ্যপত্র নিয়ে আসেন, আশ্চর্য। তো যাই হোক, এখন আমি চিন্তা করতেছি হাদির পরে না আপনারা টার্গেট করে, কিন্তু আপনাকে তো লাগাল পাবে না, আপনিও তো ওই বরিশালের ঘাউড়া কিংবা সাহসী। আমি তো গেছিলাম তো আপনার ওখানে, আপনার বাড়িতে আগুন ঠাগুন লাগানোর চেষ্টা করছিল না এই বদমাইশরা, অফিস আগুন করছিল না? হ্যাঁ, আপনি তো কুকুর দেখছি, শেফার্ড কুকুর 5-6টা, হয়তো ওই ভয়ে আপাতত স্থগিত রাখছে, কিন্তু আপনি তো দমবেন না। আপনি তো যেমন দমেন নাই, কাজে এই হাদিদেরকে দমানো যাবে না। এই জেনারেশন যখন জেগে গেছে, এদেরকে জমানো যাবে না। কাজে সব দিক থেকে তার ভয়ের কারণ এইটা, তার ভয়ের কারণ হলো এইটা, এর সাথে কোনোভাবে পারবো না, সততা, সাহসিকতা, কাজে আস্তে করে সরায় দাও। এবার মির্জা ফাক, এই বুইড়া হাবড়া কি বলে শুনেন। আব্বাস সাহেব তিনি স্বাভাবিকভাবেই একজন রাজনৈতিক নেতা হিসেবে তিনি সহানুভূতি দেখানোর জন্য সাথে সাথে সেখানে ছুটে গিয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেই দলের কিছু ব্যক্তি, কিছু সমর্থক মব সৃষ্টি করার চেষ্টা করে, যেটাকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং হুঁশিয়ার করে দিতে চাই আমরা সকল পক্ষকে। এই ধরনের আচরণ করতে গেলে বিএনপি বসে থাকবে না, বিএনপি তার জবাব সাথে সাথে দেবে। এটা কি কাজী ভাই, এই রাজাকারের বাচ্চা রাজাকার, ভুয়া মুক্তিযোদ্ধা, বুড়া হাবড়া
মা কালিয়ার সরস্বতীর ছেলে মির্জা ফাক এটা কি থ্রেট করলো? অফকোর্স থ্রেট করছে। আমরা বসে থাকবো না। আচ্ছা, এটা না থ্রেটটা কারে করছে? হাদিরই কি থ্রেট করলো? তাই তো হাদির আদর্শকে কি থ্রেট করলো? হাদির ফলোয়ারকে কি তো থ্রেট করলো? সবাইকে আমাদের থ্রেট করলো। সবাইকে। হাদি তো একটা, হাদি হ্যাজ বিকাম এ সিম্বল। এখন আমরা সবাই হাদি, মানে আমাদেরকে থ্রেট করছে। ডক্টর নওশাদ, মির্জা ফাক কাকে থ্রেট করলো? আপনি যে বলছে বিএনপি বসে থাকবে না, আপনার কাছে মনে হয় যে মুমূর্ষ হাদিকে থ্রেট করলো, ইনকিলাব মঞ্চকে থ্রেট করলো, তার আদর্শকে থ্রেট করলো, না মামুন ভাই যেভাবে বলছে তাকে আমাকেও থ্রেট করলো? কোনটা? আসলে সে মানে বিরুদ্ধ মত যারা আছে আর কি, তাদের সবাইকে সে থ্রেট করলো। মানে বিরুদ্ধ যারা, মানে বিএনপির বিরুদ্ধে যারা দাঁড়াবে বা ইয়ে করবে তাদেরকে সে থ্রেট করলো আর কি। এটাকে আপনি কিভাবে দেখেন? ভদ্রতা বা রাজনৈতিক সুস্থ রাজনীতির চর্চা দেখলেন আর এই মন্তব্যে? না না, এখানে তো কোনো সুস্থ রাজনীতির মানে চর্চা তো নাই, বরঞ্চ এখানে এক ধরনের কি বলা যায় যে মানে চর দখলের মতো আর কি বিষয়টা, যে আমার মানে এখানে আমারটা আমি ইয়ে থাকবো, আর কেউ এই জায়গায় এসে ভাগ বসাইতে পারবে না, মানে অনেকটা এই টাইপের মনোভাব আর কি। তারা ভাবতেছে যে বিএনপি একটা অত্যন্ত বড় দল, জনপ্রিয় দল, তারাই নেক্সট টাইম ক্ষমতায় যাবে, এটা তারা মানে চিন্তা করছে। মানে জনগণের ভোটার চাইতে মানে তারা চিন্তা করছে যে মানে বিরুদ্ধ মত যারা থাকবে তাদেরকে দমন করে তারা ইলেকশন করবে, ইলেকশন করে তারা জিতে যাবে, একটা এরকম। ওকে মামুন ভাই, আমি জানতে চাচ্ছি মির্জা ফাকের মন্তব্যকে ডক্টর নওশাদ যেটা বলছে আমার কাছে ওইটা কেন জানি খুব পছন্দ হয়েছে। উনি বলছে চট দখলের মতো। মির্জা ফাক কইতেছে আমাদের সামনে যারাই করবা তাকে হতায়া দেব। সাবজেক্টটা কি আপনার কাছে, এটা কি সুস্থ রাজনীতির কোন সংলাপ মনে হয়েছে? কি মনে হয়েছে এটা? না না, মানে ধরেন উৎখাতিত আওয়ামী লীগের যে আচরণগুলো ছিল সেখান থেকে যারা শেষ করছে ওরা উৎখাত হওয়ার পর্যন্ত সেই ভাষাই তারা বলতেছে, কন্টিনিউয়েশন। এখন তো মানুষ ভুলেই যেতেছে হাসিনার সন্ত্রাসী, এখন নতুন করে দেখছে হাসিনার প্রেতাত্মা গুলো দেখতেছে এই বিএনপি সন্ত্রাসীদের মাঝখানে। ওই যে বলছে না জিপ কেটে ফেলবো, এক সময় আমার তো মনে আছে 74 দিকে বলতো বঙ্গবন্ধু না বললে তাদের জিপ কেটে ফেলবো, কয়েকজন জিপ কেটেও ফেলছিল। এইরকম ওই যে আছে না ওই যে হাবিব যে এখানে আওয়ামী লীগ থেকে ঢুকছে এখানে একসময় ছাত্র নেতা, সে বলছিল না জিপ কেটে ফেলবো। তো এই এলো এক আপনি ইদানিং আবার দেখছি যে ফজলু ভাই আর কি বলবো, তাকে ফজা পাগলা বললে সেও নাকি থ্রেট করছে। এখন তো মনে হয় যে এদের পাখা গজাচ্ছে এই নির্বাচনের সামনে, এরা অনেক খুন করবে, জেনোসাইড করবে, সাধারণত নির্বাচনকে নিয়ে। আমাকে একটা কথা বলেন মির্জা ফাক কোন জায়গায় বলে আমরা সুস্থ রাজনীতি, সুস্থ সমাজ ব্যবস্থা, সুস্থ বিচার ব্যবস্থা, মানে সুস্থ সবকিছুর মেসেজ দেয়? উনি সুস্থের কন্টেক্ট নিচ্ছে। তো এই এখন ওর কি বয়সের চাপে তো ভারতের যৌথ নাগরিক এই মির্জা ফাক, ঠাকুর বাচ্চারা কেমনে নির্বাচনে জিতবে আমি জানি না। তো ও যখন বলে বিএনপি ছেড়ে দেবে না, হাদিরা থ্রেট করে, হাদির লোকজনকে থ্রেট করে, হাদির আদর্শকে থ্রেট করে, থ্রেট করে, আমাকে থ্রেট করে, তাহলে এইটা কি সুস্থ রাজনীতি হইল, সুস্থ সমাজ ব্যবস্থা হইল, সুস্থ দর্শন হইল? না না না, একেবারে উল্টাটা, অসুস্থ। এখন তারা ওইভাবেই মনে করে যে এইভাবেই তারা পতিত কিংবা উৎখাতিত হাসিনার যে প্রেতাত্মার যে আচরণ তাদের ভিতরে দেখতেছি, মানুষ এটাকে কখনো সুস্থ হিসাবে গ্রহণ করবে না। এতদিন তো ওনার মুখ থেকে খুব ভদ্র ভদ্র কথা বলতো, আজকে আপনি যে ভিডিওটা দেখাইলেন এটা তো মনে হচ্ছে তার সুপ্ত যে যে চিন্তাটা ছিল, আসল চেহারা একটু সময় নিয়েছে বের হয়ে আসছে। এখন ওই যে তার বস কে যে বস আর কে যে বোঝা যাচ্ছে না, এখন তার পাশে বসে তাকে সাহস যোগাচ্ছে, হ্যাঁ, যে আমরা বসে থাকবো না। এবার আর একটা ভিডিও দেখেন সাদিকে। আমাকে একটা কথা বলেন নওশাদ ভাই, আপনাকে বলি, এই মুহূর্তে শিক্ষিত কোন জনগোষ্ঠী লেখাপড়া জানে, বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করে, ঢাকা মহানগরীতে থাকে, এমন কোন লোকজন আছে
যে হাদির নাম জানে না, হাদিকে চিনে না, ইনকলাব মঞ্চের নাম জানে না, এমন আমি তো মনে করি 70, 80, 90% লোকজনরা হাদির কণ্ঠের সাথে পরিচিত, হাদির আদর্শের সাথে পরিচিত, হাদির অ্যাপ্রোচের সাথে পরিচিত, হাদির দর্শনের সাথে পরিচিত। হাদির যেভাবে জনপ্রিয়তা পাচ্ছিল চারিদিকে, এর কাছে মনে হয় না 75, 80% লোকজন হাদির নাম জানে। আমি শিক্ষিত জনগোষ্ঠীর কথা বলছি, অশিক্ষিত না। নরসের ভাই? না, আমার কাছে এটা মনে হয় না, কিন্তু এখন সবাই হাদির নাম জানে, মানে আক্রান্ত হওয়ার পরে তার নামটা এখন সবার কাছে এর আগে ছড়িয়ে কত গেছে। পার্সেন্ট এর আগে কত পার্সেন্ট মানুষ জানতো? আর তার নির্বাচনী এলাকার লোকজন জানতো, বা এমনি যারা ফেসবুক দেখে বা ইয়ে দেখে আনুমানিক তারা। আনুমানিক কত পার্সেন্ট লোক আপনি বলবেন? আমার ধারণা এটা 40 থেকে 50%। আচ্ছা, এখন তো অলমোস্ট 100% লোকই এখন তাকে চিনে গেল। আমাকে আমাকে নরসের ভাই একটু বলেন, আপনি বললেন 50%। সাদির মতো লোককে মির্জা ফখরুল চিনবেন না, জানবেন না, এমন কি আপনার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়? না না না, মানে রাজনৈতিক অঙ্গনের কথা বলতেছিল, সাধারণ না, মানুষের আমি কথা আপনার বলতেছি। কাছে বলছি, এমন কি হইতে পারে যে মির্জা ফখরুল কোনোদিন হাদির নামও জানে না? এটা আমার বিশ্বাস হয় না। ওকে। কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে মনে হয় যে মির্জা ফখরুল হাদির নামও জানে না, জীবনে নামও শুনে না, এরকম মনে হয়? এখন ধরেন যদি নামও নাও শুনে থাকে, ভাষা শুনেও থাকে, আমি না, আমার বললাম তো না। মনে হয় না। আমি দেখছি তার ভিডিওগুলো, এইগুলো সে তাচ্ছিল্য তুচ্ছিল্য করে যেভাবে কথা বলতেছে, এতে মনে হচ্ছে নাম শুনছে, কিন্তু ইচ্ছাকৃত ভাবে একটু বিকৃতি করে বলা। মানে এবার আমি ভিডিওটা দেখাচ্ছি ভাই। আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আপনারা আজকে দুপুরে যে একটা গুলির বিদ্ধ হয়েছেন হাদি সাহেব, না হাদি ওসমান ইনসাফ পার্টির ওসমান হাদি সাহেব, ইনকিলাব পার্টি, দুঃখিত, ইনকিলাব পার্টি যে মঞ্চ, ইনকিলাব পার্টির মঞ্চের সম্ভাব্য প্রার্থী, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। আপনাদেরকে আমি বলি, নিউ ইয়র্কে মেয়রাল নির্বাচনে একজন মুসলমান নির্বাচন করল, তার নাম জোরান মামদানি। জোরান মামদানিকে, যেহেতু তার নাম মুসলমান জোরান মামদানি, তাকে অসম্মান করার জন্য তারে কি নামে ডাকা শুরু করলো জানেন? এরিক আদম, অ্যান্ড্রু কুমো, ডোনাল্ড ট্রাম্প, তারে জোরান মামদানির বদলে তারা বলে নামজানি। ওই যে জোরান নামজানি, নাকবানি, আদবানি, এ ধরনের তাকে ক্রিটিসাইজ করা শুরু করলো। কেন জানেন? জোরান মামদানিকে আন্ডারমাইন করার দরকার। তারা জোরান মামদানিকে আন্ডারমাইন করার জন্য তাকে আদবানি ডাকে, নামদানি ডাকে, নামপানি ডাকে। এখন মির্জা ফারুক যখন শরীফ ওসমান হাদির নামের ব্যাপারে কয় ইনসাফ পার্টি, কেন জানেন? ইনসাফ পার্টি যদি কয় তাহলে জঙ্গি খেতাব দেওয়া যাবে, এবং বলছে কি জানি নাম হাদি নাকি। আচ্ছা, এই আচরণটা আপনার কাছে কি, এই যে আমি নিউ ইয়র্কের যে উদাহরণ দিলাম, এটা কি রাজনৈতিক দন্যতা, নাকি আইডিয়ালস এর দন্যতা, নাকি দৃষ্টিভঙ্গির দন্যতা? মামুন ভাই, এটা কোনটা? আমি তো বলবো যে তার মনে কি আছে, তার স্মৃতিভোগ হোক না হোক, এটা তো আরেকটা জিনিস। কিন্তু যেটা রাজনৈতিক, যেটা আপনি কালচারটা বলছেন এটোরি, হ্যাঁ, যে বিকৃত করে মামদানি উদাহরণ দিলেন, এর চেয়ে সুন্দর একটা উদাহরণ দিতে পারি আপনার সাথে অ্যাড করে। আমাদের যে সোহরাওয়ার্দী সাহেবকে ওই পশ্চিম বাংলার হিন্দুত্ববাদীরা বিকৃত সুরওয়ার্দী, সুরওয়ার্দী করে লিখতো তার নাম। তো আমরা তো পরিচিত রাজনৈতিক রেটরিক, হ্যাঁ, এত বড় সে চিফ মিনিস্টার ছিল, তার নামটা যখন বিকৃতি করতে পারে, এই যে মামদানি সারা পৃথিবী চিনে, এখন তার নামটা যখন বিকৃতি করতে পারে, কাজে আপনি যে পয়েন্টে আমাদেরকে প্রশ্ন করলেন যে সে যেভাবে তাচ্ছিল্য, কি জানি নাম, ওই সাইডে জিজ্ঞাসা করতেছে একবার না 2-3 বার, মানে এটা কোনো ইম্পর্টেন্টই না। আজকে 2 দিন যাবৎ
সারা বাংলাদেশের সকল রাজনৈতিক যত আলোচনাগুলো সব আলোচনাগুলো সামনে চলে এসেছে। আর অথচ উনি এইভাবে কথা বলতেছেন, দুইজন মিল্লা সেট করতেছেন। আরে আমি মনে করি কালকে যদি আমি প্যারিস থেকে যদি বলি একেবারে ঢাকা বন্ধ, কিংবা ওদের ভাষায় আমরা তো বলি হরতাল, এবং এইগুলো বাড়ি ঘর জ্বালায় দাও, আমি তো দেখছি আপনার সাথে কতবার বলছি, হ্যাঁ আমরা তার বাড়ি ঘর থাকবে? আমি গ্যারান্টি দিলাম, আমি নিজে কাজে যদি বলি যদি মারা যায় আমি প্রবেশ সরকারকে আবার ইনস্টেট কইরা আমি বলবো ওদেরকে বরখাস্ত করা হইলো, বাড়ি ঘর পুড়ায় দাও। কি করবে কি করবে? তুমি আমাকে সেট করতেছো, হ্যাঁ তুমি আমাকে সেট করতেছো, তুমি আমারে গুলি ছুড়বা, আমি তোমারে ফুল ছুড়বো? আপনার ভাষা অনুযায়ী আপনি গালি দেন, তাতেই সে অস্থির হয়ে যায়। আপনি এখান থেকে গুলি ছোড়েন না, কিছুই করেন না, তাতেই তার অবস্থা কাহিল। এখন হাদির মতো সাহসী সৎ, হ্যাঁ যেভাবে মাওলানা ভাসানীর মতো, মুসাফিরের মতো সে মানুষের অ্যাপ্রোচ করছে, এটা তো বাংলাদেশে একটা ওই আম জনতা পার্টি যে আপনার আছে না, দিল্লিতে খুব পপুলার হয়েছিল, কংগ্রেস সঙ্গে সব শোয়াই দিছিল, হ্যাঁ দিল্লি জয় করছিল। এখন সে যেইভাবে জনগণকে অ্যাপ্রোচ করছে, সে তখন সকলের জন্য একটা থ্রেট হয়ে যাবে, শুধু ওই যে গোরখতক আব্বাসের না। সে যেসব এলাকায় যায় আর যেসব ক্যান্ডিডেটের পক্ষে যদি 2 মিনিট ভাষণ দেয়, ওই প্রতিপক্ষরও ঠাসার করে ভোট কমে। যদিও আমি এই ভোটের ষড়যন্ত্র এই মুহূর্তে আমি আলোচনা করছি না, কিন্তু যদি কোনোদিন ভোট হয়, সুস্থ ভোট হয়, তাহলে এই ধরনের হাদিরা তো সকলের জন্য বিপজ্জনক। ওকে নবন ভাই, আমি আপনার কাছে ব্যাক করছি। ডক্টর নওশের আলী, আপনি সবাই একটা কথা বলে, কার পোলা ফাঁকা ভদ্রতার মুখোশ পইরা রাজনীতি করে, চখার পোলা ফাঁকা নিজের কয় মুক্তিযোদ্ধা। আপনি কি জানেন মির্জা ফখরুল জানে না কোন জায়গায় মুক্তিযুদ্ধ করছে? তার কিন্তু ধারণা নাই, তার এটা কইতেও পারে না। গোরখতক আব্বাসেরও কিন্তু একই অবস্থা। কিন্তু আমি যে কথাটা বললাম, হাদির নামটাকে যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে ইনসাফ যেভাবে বলছে, তার এই আচরণটাকে আপনি কিভাবে দেখেন নওশের ভাই? মানে এটা হচ্ছে এক ধরনের দাম্ভিকতা প্রকাশ, প্রতিপক্ষ বা আপনার যিনি রাজনৈতিক যিনি প্রতিপক্ষ আছে তাকে মানে ছোট করে দেখানোর একটা প্রবণতা, এই জিনিসটা ওনার ভিতর দিয়ে আসছে আর কি। আর আপনি কি জানেন এই মির্জা ফাক কোন একটা সময় আমাকে নিয়ে একটা মন্তব্য করছিল ঠিক একইটাই? আপনার এটা মনে আছে? আপনারা 1 সেকেন্ড আমাকে একটু সময় দেন, 1 সেকেন্ড। আমি যার কথা বুঝাচ্ছিলাম, আরেকটি বিষয় আছে যেটা আমাদের আলোচনা হয়েছে স্ট্যান্ডিং কমিটিতে। আপনার আজকে দুপুরে যে আলোচনায় মির্জা ফখরুল আমাকে নিয়ে ঠিক এ ধরনের একটা মন্তব্য করছে। কি জন্য নাম? আমি হাদির মতো ফেমাস না, আমি হাদির মতো রাজনীতিবিদ না, আমি হাদির মতো দার্শনিক না, আমি হাদির মতো দেখতে সুন্দরও না, রাখে না। এখন একটা কথা বলি নওশের ভাই, যেটা আপনার জানার জন্য, এই মির্জা ফাক লাগোয়াডিয়া ম্যারিয়টে আসলো, আমার সাথে পরিচয় হইল, দাঁড়াইয়া নিজে আমার সাথে দাঁড়াইয়া 11 মিনিট 12 মিনিট কথা কইল। কথা বলার পরে নিউ ইয়র্কে কতগুলো রিক্সাওয়ালারা বিএনপি কইরা কামড়াকামড়ি করে, আমি বিএনপির এই নিউ ইয়র্কের এই কুত্তলারে থামানোর জন্য তো মামলা করলাম। মির্জা ফাক আমারে ফোন করলো, আমার সাথে কথা কইলো, আমার বিরুদ্ধে স্টেটমেন্ট দিল, আমার বিরুদ্ধে এইখানে লোকজনদেরকে বিএনপি থেকে পয়সা দিল আমার জন্য থামানো হয়।
এরপরে যদি ওই বুড়া হাবরা বলে, ওই মিল্টন না জানি কি যেন নাম, এটাকে নসের ভাই আপনি কিভাবে এই তার এই স্মৃতিচারণটাকে আপনি কিভাবে দেখবেন? এটা কি ইচ্ছাকৃত নাকি তার একটা সংরক্ষণ দিক, কোনটা? আর এটা আমার কাছে একটা অনেকটা ওই যে ফেলাসির মতো মনে হয় আর কি, মানে ওই মানে একটা দেখালো যে আমি তারা চিনি না, কে কোথাকার কে, এটা দেখালো যে এরকম আর কি বিষয়টা। ওকে, আব্দুল মামুন, কাজী আব্দুল মামুন, আপনাকে আমি ডিটেলস বললাম। আমার সাথে লাগোডিয়া মেরিয়টে দেখা হইলো, 11 মিনিট নিজে উইটা আইসা কথা কইলো। তারপরে আমি যখন বিএনপির এই নিউ ইয়র্কের কতগুলো রিক্সাওয়ালা চোর ছাচোর তাদেরকে কোর্টে নিলাম, তখন সে আমারে ফোন করলো, আলাপ আলোচনা করলো, কথা বললো, একদিন না কয়েকবার। আমার এই মামলার উপরে সে চিঠি লিখলো, দিল। এরপরে যখন বলে মিল্টন না জানি কি, আপনি এটাকে কিভাবে দেখেন? না, এটা তো মানে যত তার ভদ্রবেশী মুখোশ, এইগুলো তুচ্ছিল্য তাচ্ছিল্য কইরা এইভাবে পাবলিকলি বলা, নিজেকে তো ছোট করলোই করলো, আর সে মনে করতেছে পাবলিক বোধহয় বোকা। আচ্ছা, ইন্ডিয়া তো প্রথম চ্যানেলটা তো আপনারই না নিষিদ্ধ করলো, পরবর্তীতে ব্যালেন্সের করার জন্য ওই যে আপনি যেগুলো বলেন টোকাই মুকাই, হ্যাঁ, ওদের করলো। ওরা কিন্তু আপনার নামটা বলে নাই, অথচ আপনারটা কিন্তু ফার্স্ট হয়েছে। এগুলো মানুষ বোঝে, এগুলো বোঝে, এগুলো এগুলো পার পাবে না। ভাই, আমি আমার ভিডিওটা দেখাইলেন সে একমাত্র কারণে, তার একটা স্বভাব হচ্ছে, ও হয়েছে বাচ্চা ঘটি কুমারের বাচ্চা ছিল, ওই বাচ্চার হারামজাদা বিহারি। এই কুত্তার বাচ্চা আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে ঠাকুরগাঁয় এই কুত্তার বাচ্চা এবং তার ভাই ফয়সাল আমিন একত্র হইয়া আওয়ামী লীগের লোকজনদেরকে ঘরে টাকা দিছে, বর্ডার পার করে দিছে কোটি কোটি টাকার বিনিময়। এই মির্জা ফাখর, এই শুয়োর, এবং এই শুয়োরের ভাই ফয়সাল আমিন আমেরিকায় থাইকা ক্রেডিট কার্ড ফ্রড করছে, টাকা চুরি করছে, মানুষের কাছে লোন নিছে, ইন্স্যুরেন্সের গাড়ির ব্যবসা করছে, তারা এখন দেশে গেছে। এই মির্জা ফাখর ওই ফয়সাল আমিন রে ঠাকুরগাঁয় জেলা বিএনপির সেক্রেটারি করছে না জানি, সভাপতি করছে, মানে মেয়র ইলেকশন করাইছে, লোকজনরে টাকা চুরি করার ব্যবস্থা করাইতেছে এই মির্জা ফাখর। এখন এই মির্জা ফাখর বলে কি কেনা ওই হাদি না যেন কি ইনসাফ পার্টি। তো রামন ভাই, আমি সাবজেক্টটাকে ক্লোজ করব এই জন্য, এরা এই ভণ্ডামিটাকে দিয়ে তারা মনে করে পৃথিবী জয় করে ফেলাইছে। এই ভণ্ডামি করে তারা মনে করে পৃথিবীটাকে তারা জয় করে ফেলছে। ওকে, এবার একটা প্রসঙ্গে আসি। আমরা আমজনতা হিসাবে ধরে নেই যে হাদিকে গুলি করার বেনিফিশিয়ারি মির্জা ফাখর এবং বিএনপি। তখন এই হাদির পরিবারকে দেখতে হাজির হয়েছে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। দেখেন, উনি নিজে দেখছেন, উনি আছেন, ইনশাল্লাহ আমাকে অনেক দোয়া করছেন। অবশ্যই অবশ্যই যে কোনো কিছু দরকার লাগে ওনাদের সবসময় আছে। আচ্ছা, আমি নসের ভাই আপনার কাছে যাব। ইটস এ গুড গেস্টার। ডক্টর জোবাইদা রহমান এখনো রাজনীতিতে আসেন নাই, পরিচ্ছন্ন পার্সোনালিটি, কিন্তু একটা কথা আমি জানতে চাচ্ছি। জোবাইদা রহমান কথার মধ্যে বলছে যে উনি সবকিছু দেখছে, নিজে দেখছে, মানে সে তার হাজবেন্ডের কথা বলছে যে তার হাজবেন্ড সবকিছু ওয়াচ করতেছে। এখন আমি একটা কথা নসের ভাই যদি বলি, উনার হাজবেন্ড তারেক রহমানের ওয়াচেই তো চান্দাবাজি হইতেছে, উনার হাজবেন্ডের ওয়াচেই তো লোকজন খুন করতেছে। গত 16 মাসে টোটাল 91টা ধর্ষণ করছে বিএনপির নেতা কর্মী সমর্থকরা। গত 16 মাসে বিএনপি 211টি মার্ডারের সাথে ইনভলভ। এগুলো তো সব তারেক রহমানের ওয়াচই হয়েছে। তাইলে ডক্টর জোবাইদা রহমান হাদিকে দেখতে যেয়ে যখন বলে উনি সবকিছু ওয়াচ করছে, সবকিছু দেখছে,
বিষয়টা কেমন হইল না নরসের ভাই? এখন উনি দেখতে যে ওনার হাজবেন্ডের একটা মানে সেফ সাইড বলার একটা চেষ্টা করতেছে, কিন্তু আমার তো মনে হয় এই হাদিয়াটা কেন্দ্র করে দেখা যাবে যে তারেক রহমান বলবে যে না, আমার এখন দেশে যাওয়া নিরাপদ না, আগে দল ইলেকশন করুক, ইলেকশনে জিতার পরে তখন আমি টুপ করে এসে চুপ করে আমি গদিতে বসে যাবো, অনেকটা এরকম। মানে আমি যে কথাটা বললাম আপনার কাছে কি লজিক্যাল মনে হইতেছে না, যে বাংলাদেশের যত চান্দাবাজি, বকরাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, এগুলো তো তারেক রহমানের ওয়াচই হইতেছে নাকি? উনি তো অবশ্যই সব জানেন, না জানলে তাহলে উনি আচ্ছা, তো এখন এটা ওনার ওয়াচে সবকিছু হয়, মানে 91টা ধর্ষণও তো ওনার ওয়াচে হয়েছে, 211টা মার্ডারও তো ওনার ওয়াচেই হয়েছে। এই হাদির পরিবারের কাছে গিয়া যখন বলে উনি ওনার ওয়াচে আছে সবকিছু, মানে সাবজেক্টটা একটু কেমন হইল না? এখন এটা কি ওনার just তো একটা কথার কথা কথা? বলতে হবে। নরসিংহ ভাই, এটা কি just কথার কথা? এটা কি জাস্ট কথার কথা? ওইরকমই আর কি, কথার কথাই বলতে পারেন আর কি, মানে একটা কথা তো বলতে হবে যে জাস্ট এটা বলে দিয়ে আসলেন আর কি। আসলে এখানে মানে এই হাদির ইয়াকে কেন্দ্র করে দেখা যাবে যে তারেক রহমানও আর দেশে আসবে না, ইলেকশনের পরে আমি আসবো, তখন সে একদম পুরা যখন ক্ষমতায় যাওয়া নিশ্চিত হবে তখন এসে সে প্রাইম মিনিস্টার হয়ে যাবে আর কি। এই। ওকে, মামুন ভাই, আপনি ডক্টর জোবাইদা রহমানের এই সংলাপটাকে কিভাবে দেখেন, যে সবকিছু তারেক রহমানের দেখতেছে, আপনাদের সবকিছু ওয়াচই আছে, কোনো সাহায্য লাগলে বলবেন, মানে এটা কি, যে গুলি তো কইরা দিচ্ছি, রক্ত যার জড়ছে, চিকিৎসার পয়সা লাগলে বা লাশ মাটি দিতে খরচটা লাগে আমরা দেবো, সাবজেক্টটা কি এরকম? মানে ব্যাপারটা হলো যে এখন সিম্পেথি নেওয়ার চেষ্টা করছে এবং সেই নতুন রাজনীতিতে আসবে, সেটাও একটা ব্যাপার আছে। আর যেটা আপনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, খরচ যা লাগে তাই দিবে, কিন্তু যেভাবে মানুষ আশা করছিল যে উনি ক্ষুব্ধ ভাবে এটা বিচার চাবে, হ্যাঁ, হোম মিনিস্টারকে বলবে, সরকারকে বলবে, সেরকম কোন অ্যাটিটিউড দেখা যায়নি তার কথায় এবং অ্যাপ্রোচে। যা হওয়ার হয়ে গেছে, সমবেদনা জানানো, এরকম একটা ব্যাপার। মানুষ সাবজেক্টটা এরকম। এভাবে আমরা তো ক্ষুব্ধ, জনগণ তো ক্ষুব্ধ, জনগণ বিচার চাইতেছে, কেউ 24 ঘন্টা ওয়ার্নিং দিছে, কেউ আরো কম সময় হয়তো বলবে ভবিষ্যতে। না ভাই, আমি না, তাইলে আমার কথাটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয় না? আরেক রহমানের ওয়াচে দেশে চাঁদাবাজি হয়, তারেক রহমানের ওয়াচে দেশে মার্ডার হয়, তারেক রহমানের ওয়াচে দেশে গুম হয়, তারেক রহমানের ওয়াচে মানুষ ধর্ষিত, মহিলারা ধর্ষিত হয়, রহমানের ওয়াচে দখল হয়। এখন তারেক রহমানের বউ যাইয়া হাদির পরিবারের কাছে যদি বলে উনি আপনারা ওনার ওয়াচে আছে, আপনার ওয়াচে গুলি, ওনারে গুলি করলো কেমনে? তারেক না, সেটা রহমানের ওয়াচে যদি থাকে তাহলে ওনারে গুলি করলো কেমনে? মানে সাবজেক্টটা exactly। কেমন হইলো? জোবাইদা না, রহমানের এই কথাটা কি জাস্ট কথা বলার জন্য বলা, নাকি অন্য কিছু? এটা দুইটাই হতে পারে, যেটা আপনি বলছেন যে আমি সবই দেখতেছি, সবই ব্যবস্থা করব, কিংবা আরো যদি হয়, মানে তার কিছু করার নাই। এখানে তো ব্যাপারটা এরকম নাই যে এতগুলো খুন খারাপি হচ্ছে, এত কিছু হচ্ছে, এটা তার একসাথে দেখেও না দেখার ভান করার বিষয় তো না। কারণ তার তো দায়িত্ব নিতে হবে, সেই তো অ্যাক্টিং চেয়ারম্যান। আজকে তার মুখ থেকে কিংবা তার রিপ্রেজেন্টেটিভ হয়ে তার ওয়াইফও যদি বলে, সে তো ক্ষুব্ধ হবে, সে তো বিচার চাবে। হ্যাঁ, তো সেখানে তো গোরখদক আব্বাস কিংবা যাদেরকে আপনি কয়েকবারই বলছেন, আজকে আলোচনার মধ্যে আসছেন যে সুন্দর তীরটা কোন দিকে, তাই না? এখন এটা নিয়ে একটা মামলা হলো না, একটা কথা না বললেই নয়, না যে ভুলে যাবো পরে। এই যে আপনার যে এই যে জাহাঙ্গীর যে সে অ্যানাউন্স করছে গতকাল, দেখলাম যে কোনো খবর দিতে পারলে, ধরাই দিতে পারলে, না ধরাই দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কার দিবে। হ্যাঁ, তো তোমার কাছে কি পুরস্কার দিয়ে ধরা? পুলিশ মন্ত্রী হয়েছে কিসের জন্য? কত ননসেন্স কথাবার্তা। আরেকটা কথা বলছে, আচ্ছা নির্বাচনের প্রার্থীরা চাইলে আমরা তাদের অস্ত্রের লাইসেন্স দিব, এটাও তো ননসেন্সের কথাবার্তা। তোমরা হয়েছো কি লাগে? তাহলে সবাই তো বলতে পারে, প্রত্যেকটা নাগরিকের, যেটা আমি সবসময় বলি, যে আত্মরক্ষা ও দেশ রক্ষার জন্য সকলের জন্য অস্ত্র বহন করার রাইট থাকবে। আমরা মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা অস্ত্র ধারণ করছি। তো কাজে এই যে এই দুইটা কথাকে আপনি কিভাবে বলবেন যে এই কথাটা যদি আপনি প্রশ্ন করেন, আমরা উত্তর হয়তো দিব যে হোম মিনিস্টার কিভাবে বলতে পারে পুরস্কার দাও? ধরার দায়িত্ব তো তার, পুলিশের দায়িত্ব। ওকে, তো আপনি জোবাইদা রহমানের এই সাবজেক্টটাকে তাইলে এভাবেই দেখেন যে আমি এখানে কিছু খুঁজে পাই না। ভদ্রমহিলা দেশে এসছেন,
ভদ্রমহিলা এখনো রাজনীতিতে যান নাই, হয়তো যোগ দিবেন, হয়তো বা দিবেন না, এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলতে চাচ্ছি যে জোবাইদা রহমান তার হাজবেন্ডের একটা বেস্ট ফেইটস উনি তুলে ধরার চেষ্টা করছে, যে আপনারা চিন্তা করবেন না, ওনার নজরে আছে সাবজেক্ট এরকম। আমার কেন যেন মনে হয় জাস্ট কথাটা সান্ত্বনা দেওয়ার জন্য দেয়া, কথা বলার জন্য বলা। ঠিক এখন আমি জোবাইদা রহমানের এই সান্ত্বনাটাকে ওই হাসিনা যেভাবে ইলিয়াস আলীর বাচ্চা কাচ্চাদের দিচ্ছে ওটার সাথে আপনি কি কম্পেয়ার করতে চান মামুন ভাই? আমি মানে কম্পেয়ার না করলেও ওই রকম কাছাকাছি তো হয়, যেহেতু সকলে দায়ী করছে ওই জায়গায়, তার কারণ নিশ্চয়ই আছে যে আব্বাস সাহেব হলো তার বেনিফিশিয়ারি। এটা যেহেতু সারা বাংলাদেশ এখন জেনে গেছে, আজকের টক শো কি আগে আপনি বলছেন, এটার পরে তো আরো টক অফ দি টাউন হবে। হ্যাঁ, যে আজকে আপনি হোম মিনিস্টারের এখানে জড়িত, ওয়াকার জড়িত, ইন্ডিয়া জড়িত, ইন্ডিয়ার হাই কমিশন জড়িত, তো তাই না? তো এখন সেখানে আজকে 24 ঘন্টা পার হয়ে গেছে, এখন আমি দেখতেছি কি হচ্ছে, দেখতেছি, এখন তো দেখার সময় না। জি, তো তাইলে ওনার এই সান্ত্বনাটাকে আপনি যেভাবে চিন্তা করেন, ওকে। না, এখন আমি সান্ত্বনাকে ভেরি ইমেচিউর ভাষায় বলছে, সেইভাবে না। এটা একবারে আরেকভাবে মনে হইতেছে যে যা হওয়ার হয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ হয়ে গেছে, আমরা তোমাকে যা দেওয়ার, ওইটাও হইতে পারে, দুইটাই একটা মিশ্র প্রতিক্রিয়া হতে পারে। কিন্তু মানুষ এটাকে সহজভাবে নিবে না, আমি হইলে এইভাবে নিতাম না। যে আপনারাই তো ওর দায়ী, আপনাদেরকে তো আমরা দায়ী করতেছি, আপনাদের পার্টি নেতারাই তো এটার বেনিফিশিয়ারি হবে। কাজে এখানে সান্ত্বনা দেওয়ার কি আছে? আপনি আসছেন কেন ওইসব দেখার জন্য? তারিখে তো সবই দেখতেছে। ওকে, এবার আমি আপনাকে একেবারে আমাদের টক শো এর শেষে একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই। যেই লোকটা শরীফ ওসমান হাদিকে গুলি করেছে, এই লোকটার নাম ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান। এই লোকটার ছবি আমার কাছে আছে। এই হাতের ডান পাশে চশমা পরা যেই লোকটা, এর নাম ফয়সাল করিম মাসুদ, তাকে আবার দাউদ খান নামেও পরিচিত এই লোকটা। এখন এই লোকটা কে আপনাদেরকে আমি একটু বলি। এই লোকটা আইটি ব্যবসায় লাইসেন্স নিছে, আইটি ব্যবসায় কম্পিউটারের যা কিছু করা, এই লোকটা একজনের কাছ থেকে এই আইটি ব্যবসার ফেভার পাইছে, একটা লোকের সাথে পার্টনারশিপে ব্যবসায় গেছিল। ওই লোকটা এই আপনারা দেখেন চিনেন কিনা, আপনারা এই লোকটাকে চিনেন মামুন ভাই? হ্যাঁ হ্যাঁ, ওই তো চিনি, ওই ইসের সে মন্ত্রী ছিল, যে আইটি সে মন্ত্রী ছিল হাসিনার। আচ্ছা, এর সাথে একত্রে ব্যবসা করতো, ওকে কম্পিউটার শিখাইছে, তার লেখাপড়া শিখাইছে, এই লোকটার সাথে সে কাজ করত। এখন যখন সে এই একটা ট্রেনিং সেন্টারও করছিল, আদাবর নামক জায়গায় এক আইটি ব্যবসা খুলছিল, অ্যাপল সফট আইটি নামে একটা তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান করছে আদাবরে। 2 বছর আগে যখন পলক আইসিটি মিনিস্টার, তখন সফটওয়্যার অ্যাসোসিয়েশন যেটা আছে ওইটার বেসিস বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিস, এইটার মেম্বার হয়েছে 2 বছর আগে যখন হাসিনা ক্ষমতায়, পলক আইসিটি মিনিস্টার। বেসিসের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী অ্যাপল সফট আইটি 2010 সালে প্রতিষ্ঠিত কোম্পানি, এটি আদাবর এলাকায় অবস্থিত। এর মাধ্যমে দেশের আইটি খাতে দক্ষ কর্মী তৈরি করে। এই দক্ষ কর্মী তৈরি করার নাম দিয়া ব্যাংকের থেকে লোন উঠাইয়াও মাইরা দিছে এই ফয়সাল করিম মাসুদ। এখানে তারা বলছে যে ওয়েব মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ, আউটসোর্সিং ট্রেনিং, সার্টিফাইড প্রফেশনাল ট্রেনিং সবকিছু করা হয়, কিন্তু পেশাগতভাবে এই লোক একটা কাজই করত, সেটা কি জানেন? ডাকাতি। কারণ ডাকাতিতে উনি খুব দক্ষ।
এখন আমি বললাম ডাকাতি, তাইলে সাবজেক্ট আবার কেমন হইলো? যে লোকটা আইটি কাজ করছে, পলকে আইটি কাজ শিখছে পলকের কাছ থেকে, এই লোক আবার ডাকাতি করে? এখন একটা মজার কথা শুনেন। নভেম্বরের 8 তারিখ 2024-এ আদাবরের একটা স্কুলে ডাকাতি কইরা 17 লক্ষ টাকা নিয়ে গেছে। এখন এই অভিযোগে একটা লোক গ্রেফতার হয়েছে। এই লোকটার নাম কি জানেন? ফয়সাল করিম মাসুদ দাউদ খান। এই লোকটা অ্যারেস্ট হয়েছে। এখন এই যে ছবিটা দেখতেছেন, ফয়সাল করিম মাসুদ দাউদ খান, সে ছিল হামিদের বন্ধু, রাষ্ট্রপতি হামিদের বন্ধু, হামিদের আত্মীয় স্বজন। তার সাথে প্রায় দেখা করতো, আলাপ আলোচনা করতো। ওই খুনি যে গুলি করছে হাদিরে। পাশাপাশি এই লোকেরই পাশে যেই লোকটা দাঁড়ানো, এই লোকটা কি আবার আপনারা জানেন? এ হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে। বুঝতে পারছেন? শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে। এখন কোশ্চেনটা হয়েছে, যে লোক শাহাবুদ্দিন চুপ্পুর ছেলের সাথে বন্ধুত্ব, যে লোক ডাকাতি মামলায় 2024-এর সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছে, আপনি কি জানেন তাকে তখন গ্রেপ্তার হয়েছে তার কাছে কি কি পাইছে? 2টা বিদেশি পিস্তল, 2টা ম্যাগাজিন, 5টা গুলি, 3টা মুঠাফোন এবং 5,000 টাকা। বিরক্তিকর কথা হইল, তাকে আদালত কিভাবে জামিন দিচ্ছে, যেখানে পলক জামিন পায় না, যেখানে অন্য কেউ জামিন পায় না, কিন্তু এই লোককে জামিন দেওয়া হয়েছে। এবং এই লোককে জামিন দেওয়া নিয়ে বাইর করছে কে জানেন? বিএনপির কোন একজন আইনজীবী। এবং আপনি কি জানেন, যাদেরকে এই কেসে গ্রেপ্তার করা হয়েছে ওই বিএনপির আইনজীবীরা কোর্টে মুভ করতেছে তাকে ছাড়ানোর জন্য। অন্যান্য লোকদের, তারা তো এখনো গ্রেপ্তার করে না, অন্যদেরকে ছাড়ানোর জন্য। এখন একটা কথা যদি আমি ঠান্ডা মাথায় আজকের আলোচনায় শেষ করি মামুন ভাই, এই হাদি অ্যাটাকে বেনিফিশিয়ারি শুধু গোরখোদক আব্বাস না, এই হাদি অ্যাটাকে মূল বেনিফিশিয়ারি বিএনপিও। আমার এই কথাটা ভুল হবে কিনা? না, মামুন ভুল ভাই। হবে না। না, ভুল হবে না। কেন, বিএনপি তো এদের উপরে দাঁড়ায় রয়েছে। যদি 4-5টা পিলার যদি বলেন, এর ভিতরে গোলকর আব্বাস এবং ফখরুল, এরা তো ভাই ভাই মনে হয় কাজে। সে বলে ওকে, জিজ্ঞাসা করে কিনা। নরসের ভাই বোধহয় ঘুমায় পড়ছে হসপিটালের থেকে আইসা। আমি বুঝতেছি, আমরা লং কনভারসেশনে, আমি বুঝতেছি। আমি আপনার কাছে এই ছবি টবি যা দেখাইছি, আপনি কি দেখছেন? হ্যাঁ, দেখেছি। ওকে, আমি যদি এক কথায় বলি, তার এই লোকটা আসলে একটা ডাকাত, এই লোকটা একটা অস্ত্রবাজ, এই লোকটা হামিদের সাথেও সম্পর্ক ছিল, বর্তমান রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ছেলের সাথেও সম্পর্ক, এবং ওই ছেলেকে হাজত থেকে বের করছে বিএনপির নেতৃবৃন্দ, এই অস্ত্রবাজরে, ডাকাইতরে। এবং এখনো কে কোর্টে ডিফেন্ড করার জন্য বিএনপির মুস্তফা কামাল নামে কোন এক অ্যাডভোকেট অথবা ব্যারিস্টার কামাল নামে কোন এক লোক অলরেডি নোটিশ অফ রিপ্রেজেন্টেশন কোর্টে সাবমিট করে দিচ্ছে। এখন আমি যদি ঠান্ডা মাথায় বলি, এই হাদিকে যারা গুলি করছে এটার বেনিফিশিয়ারি স্রেফ গোরখোদক আব্বাস না, এটার বেনিফিশিয়ারি বিএনপিও। আমার কি খুব ভুল হবে? না, কারণ এটা তো বোঝাই যাচ্ছে, মানে এটা একে যখন ছড়িয়ে দেওয়ার একটা প্ল্যান করা হয়েছে, এবং যেহেতু এটা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে সরাসরি মাথায় গুলি করা, তার মানে তাকে সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা করা হয়েছে। এবং তাই এটা তারা মনে করতেছে তার এই যে নেতৃত্ব, এটা তাদের দলের জন্য একটা থ্রেট হিসেবে তারা হয়তো ভাবছে যে এরকম তরুণ নেতৃত্ব যদি এইভাবে স্বতন্ত্রভাবে ইলেকশনে চলে আসে, পরে দেখা যাবে যে ভোটগুলো সব ওদের বাসায় চলে যাবে। হাদিকে দেখে দেখা যাবে যে আরো অনেকে হয়তো ইন্সপায়ার্ড হবে। তারা ওই ইলেকশনের সময় তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবে, কোনো দল থেকে না দাঁড়িয়ে তারা এইভাবে জনগণের সাথে একটা বিল্ড আপ করবে, সম্পর্ক তৈরি করবে। তো দেখা যাবে যে তাদের জনপ্রিয়তা অনেক বেড়ে যাবে। সেই তুলনায় বিএনপির নেতৃবৃন্দ যারা আছেন, তারা তাদের বিভিন্ন কাজকর্ম দিয়ে বিতর্ক তৈরি করছেন, কথা এবং কাজের ভিতর দিয়ে
দেখা যাবে যে তারা মানে তাদেরকে আসলে সাধারণ পাবলিক ভোট দিতে চাবে না। এই কারণেই